আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে আমি জার্মান এই টিমটা সম্পর্কে একটু কথাবার্তা বলতে চাই। প্রত্যেকটা বড় দল নিয়ে কথাবার্তা বলবো। জার্মানিকে দিয়ে এই মুহূর্তে আলোচনাটা শুরু করছি এজন্য যে সামনে জার্মানির ম্যাচ রয়েছে কুরাসাওর বিপক্ষে। পরবর্তী সময়ে অন্য বড় দলগুলো নিয়েও যখন তাদের ম্যাচ থাকবে তার আগে আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে জার্মানিকে ঘিরে বা যে কোনো ফুটবল দলকে নিয়ে আমি আলোচনাটা কোচ দিয়ে শুরু করতে চাই। জুলিয়ান নাগেলসম্যান যথেষ্ট তরুণ একজন কোচ, তবে একই সঙ্গে একটা লম্বা সময় ধরে তিনি কিন্তু এই দলটাকে কোচিং করাচ্ছেন, অর্থাৎ বয়সটা কম হলেও যথেষ্ট অভিজ্ঞতা আছে। বিশেষ করে জার্মান এই দলটাকে গত 3 বছর ধরে তৈরি করছেন। হয়তোবা এখন পর্যন্ত জার্মান দলের হয়ে কোচ হিসেবে বড় রকমের সাফল্য পাননি, তবে তিনি যে একটা সময় পেয়েছেন, অর্থাৎ নতুন করে জার্মানির আরও একটা প্রজন্ম তৈরি করার যে একটা ব্যাপার আছে, একটা যে বিল্ড আপ ফেজ আছে, সেটার জন্য যথেষ্ট টাইম পেয়েছেন। এই জিনিসটাকে আমি পজিটিভলি নেব। আমার কাছে মনে হয় যে কোনো একটা চ্যাম্পিয়ন দল তৈরি করতে সময় লাগে এবং কোচদেরকে অল্প 1-2 বছরের পারফরমেন্স দিয়ে জাজ না করে অন্তত জাতীয় দলের প্রেক্ষাপটে যথেষ্ট সময় দেওয়া উচিত। 2018 এবং 22 বিশ্বকাপে জার্মানি রীতিমতো দুঃস্বপ্নের মতো সময় কাটিয়েছে। 14 বিশ্বকাপ জয় করার পর ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে তারা বিদায় নিয়েছে। তবে আমার কাছে এবারে জার্মান দলটাকে ডার্ক হর্স একটা দল বলে মনে হচ্ছে। আমি ডার্ক হর্স শব্দটা এজন্য বলছি যে জার্মানি যারা কিনা 4বারই বিশ্ব চ্যাম্পিয়ন, সবসময় বড় দল, তবে গত দুটো আসরের পারফরমেন্সে অনেকেই হয়তো বা কিছুটা হলেও আন্ডার এস্টিমেট করে ফেলতে পারেন। তবে জার্মানির কাছে যে কোনো মুহূর্তে বড় কিছু একটা করার স্কোয়াড যে আছে, এটা আমার কাছে মোটামুটিভাবে মনে হয়। স্কোয়াড নিয়ে যেহেতু কথা বলছি, একটু স্কোয়াড ডেপথটা চেক করে নিয়ে চলুন। গোলকিপার হিসেবে 40 বছর বয়সে ম্যানুয়েল নয়ার এখনও আস্থার প্রতীক হিসেবে আছেন। যদিও ব্যাকআপ গোলকিপার হিসেবে যারা আছেন, বিশেষ করে বাউম্যান এবং নুবেলের কথা বলতে হবে, তারা ইনফর্ম গোলকিপার হিসেবে নয়ারের আগে সুযোগ পেতে পারেন কিনা সেটা নিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন। এই মুহূর্তে সেন্টার ব্যাক পজিশনে জোনাথন টাহ তার পজিশনে অন্যতম সেরা একজন সেন্টার ব্যাক। জোনাথন টার পাশাপাশি হয়তোবা শটার ব্যাকই ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসেবে শুরু করবেন, তবে এখানে অ্যান্টনিও রুডিগারের মতো অপশন কিন্তু আছে। রাইট ব্যাক পজিশনে জোশুয়া কিমিকের জন্য হয়তোবা এটা একেবারে ফেভারিট একটা পজিশন নাও হতে পারে, তবে আপাত দৃষ্টিতে রাইট ব্যাক পজিশনে জোশুয়া কিমিকে শুরু করবেন এবং একই সঙ্গে দলের প্রয়োজনে তিনি কিন্তু ওই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে নেমে আসবেন এবং সেখান থেকে ক্রিয়েটিভ হাবের রোলটা প্লে করবেন, যেটা প্রস্তুতি ম্যাচগুলোতে আমি দেখেছি। অন্য একটা ফ্ল্যাঙ্কে ব্রাউন কিংবা রাউমের মতো অপশন আছে। মিডফিল্ডে যে সিস্টেমটা নিয়ে আসলে জার্মানি লম্বা সময় ধরে খেলে 4-2-3-1, যেটা কিনা বল পায়ে অন্যরকম হতে পারে, সেখানে দুজন বক্স টু বক্স মিডফিল্ডার রাখা দরকার। এই মুহূর্তে বায়ার্ন মিউনিকের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন ইয়াংস্টার পাভলোভিচ, তিনি একটা ভালো অপশন হতে পারেন। ব্যাকআপ হিসেবে একটা প্রোফাইল গোরেটসগা সবসময় একটা অপশান প্রোভাইড করেন এবং অন্য একটা অপশান হিসেবে এই মুহূর্তে মেচা কিংবা এনমেচা, যে নামেই প্রোনাউন্স করেন না কেন, তিনিও একটা ভালো অপশান। স্টিলারে সেখানে একটা অপশান হতে পারেন। তবে জার্মানির মূল শক্তির জায়গা বা সবচেয়ে এক্সাইটিং ফ্যাক্টরটা ওই যে বলা হয় জুলিয়ান নাগেলসম্যানদের অধীনে জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ভির্টস, যেটাকে অনেকে উসিয়ালা বা এমন একটা টার্মে অনেকটাই সিগনিফাই করতে চান। এই ডুয়োটা এবং তার সঙ্গে একটা ফ্ল্যাঙ্কে লিরোয় সানের মতো একজন প্লেয়ার এবং কাই হাভার্টস, যিনি কিনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও গোল করলেন, তার ফর্মে থাকা, সব মিলে ফাইনাল থার্ডটাই কিন্তু আপনার কাছে সবচেয়ে এক্সাইটিং প্রসপেক্ট মনে হবে এবং আমি পরবর্তীতে এই ট্যাকটিক্যাল আলোচনাটাই করতে চাই। তবে তার আগে আরও একবার বলিনি যে এই মুহূর্তে জার্মানির কাছে টুর্নামেন্টের সেরা স্কোয়াডটা আছে, সেটা আমি বলছি না। এখানে ফাঁকফোকরে অনেক জায়গাগুলো আছে। পুরো ব্যাপারটা আসলে নির্ভর করবে কোচ এই বিশ্বকাপে এসে একটা প্রপার ব্যালেন্স তৈরি করতে পারেন কিনা। পুরো ব্যাপারটা আমি কয়েকটা ছবি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ছবিটা দেখছেন, সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকটা লেফট উইং থেকে ইনভার্টেড উইঙ্গার হিসেবে ফ্লোরিয়ান ভির্টস আছেন এবং রাইট সাইডে কাই হ্যাভার্টস, যিনি কিনা সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে একটু সরে গিয়েছেন, এমন একটা পজিশনে আছেন এবং এখানে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জামাল মুসিয়ালা আছেন। এখানে ফ্লোরিয়ান ভির্টস এবং মুসিয়ালার মতো খুবই ট্যালেন্টেড ফুটবলার, তাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে জুলিয়ান নাগেলসম্যান এমন একজন কোচ যিনি কিনা শুরু থেকে পজিটিভিটি রেখেছেন, যিনি কিনা শুরু থেকে বলেছেন যে অনেকটাই হাফ স্পেস ব্যবহার করেন কিংবা একই রকমের প্রোফাইল অনেকের কাছে মনে হয়, এমন অনেক মন্তব্য থাকলেও তিনি বিশ্বাস করেন একই একাদশে, এমনকি একই ক্লাবেও ফ্লোরিয়ান ভির্টস এবং জামাল মুসিয়ালা খেলতে পারেন। আমরা যদি ফ্লোরিয়ান ভির্টসের সঙ্গে জামাল মুসিয়ালার ছবিটা একটু কম্পেয়ার করি, জামাল মুসিয়ালা যদি আপনার সেন্ট্রাল জায়গাটা অকুপাই করে রাখেন, তাহলে ফ্লোরিয়ান ভির্টস এ ছবির মতোই অনেকটা লেফট হাফ স্পেসে থাকবেন, অর্থাৎ এখানে একজন সেন্ট্রাল জায়গায় আরেকজন
একটা হাফ স্পেসে একই টাইপের হয়তো বা ক্রিয়েটিভ মুভমেন্ট করতে পারেন, তবে তাদের প্রোফাইলগত একটা বড় রকমের পার্থক্যের জায়গা আমার কাছে এটা মনে হয় যে জামাল মুসিয়ালা অনেক বেশি টাইট স্পেসে ড্রিবলিং করতে পারেন এবং একই সঙ্গে ডিফেন্স লাইনটা ব্রেক করতে পারেন। ফ্লোরিয়ান ভির্টস সে জায়গা থেকে আরেকটু বেশি করে ডিরেক্ট, আরেকটু বেশি করে গোলমুখী শট নেওয়ার ক্ষেত্রে বেশি কার্যকর। এই প্রোফাইলগত যে পার্থক্য আছে, আমি কোচের পর কোচ দেখেছি যারা অনেক সময় এই রিস্কটা নিতে চান না। অনেক সময় নাম্বার 10 প্রোফাইল আছে বা এমন ভাব আছে, এমন দুজন প্লেয়ারকে একই একাদশে অ্যাকোমোডেট করতে রীতিমতো ঘাম ছুটে যায়। সে জায়গা থেকে আমার কাছে মনে হয় নাগেলসম্যান সম্ভবত পজিটিভ মেন্টালিটির হাতে গোনা কয়েকজন কোচ, যিনি ফ্লোরিয়ান ভির্টস এবং জামাল মুসিয়ালাকে একই সঙ্গে কম্বাইন করে তাদের যে প্রোফাইলগত ডিফারেন্সের জায়গা আছে সেটা আলাদা রকমভাবে রেখে একটা ফ্রি ফ্লুইড অ্যাটাকিং জোন তৈরি করার চেষ্টা করছেন। কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছেন, সামনে সফল হতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমি ম্যাচের পর ম্যাচে কিন্তু দেখেছি ফ্লোরিয়ান ভির্টস এবং জামাল মুসিয়ালা উইং সুইচ করে খেলেন, অর্থাৎ ভির্টস যদি বাম পাশে থাকেন, মুসিয়ালা অনেক সময় রাইট হাফ স্পেসে, যেমন এখানে কাই হাভার্টসের যে জায়গাটা দেখানো হচ্ছে সেখানে চলে যান। আবার অনেক সময় দুজন কিন্তু তাদের জায়গাটা সোয়াপ করেন, অর্থাৎ একই একাদশে দুজন অ্যাটাক মেন্টালিটির অনেকটাই গেমের টেম্পো কন্ট্রোল করতে পারেন এমন প্লেয়ারকে খেলানোর যে একটা রিস্ক থাকে, সেটার জন্য যে ডিফেন্সিভ একটা সলিডিটি কিংবা ব্যাকআপ লাগে, সেই রিস্ক নেওয়ার মতো একজন কোচ আমার কাছে নাগেলসম্যানকে মনে হয়। পরবর্তী ছবিটাতে চলে যাচ্ছি এবং আগের ছবির সাথে সূত্র রেখে এখানে বলতে চাই, আমার কাছে মনে হয় ফ্লোরিয়ান ভির্টস এবং জামাল মুসিয়ালাকে কাজে লাগানোর ক্ষেত্রে তাদেরকে একই একাদশে রাখা কিংবা এমন টাইপের সেটআপে এই জিনিসটা আসলে দরকার। কারণ জার্মানির কাছে আর যাই হোক এমন একজন গোল স্কোরার নেই যিনি কিনা ম্যাচের পর ম্যাচ একেবারে ক্রুশাল মোমেন্টে আপনাকে লাগাতারভাবে গোল বের করে নিতে পারবেন। কাই হাভার্টস অবশ্যই ভালো একজন প্লেয়ার, এই মুহূর্তে ফর্মে আছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে বা ওভারঅল ক্লাবের জার্সিতে তিনি কিন্তু ভালোই করছেন। তবে একই সঙ্গে তিনি এমন একজন স্ট্রাইকার যাকে আপনি আর যাই হোক না কেন হ্যারিকেন বলতে পারেন না। হ্যারিকেন নামটা এই জন্যই আনলাম, অনেক প্লেয়ারে জার্মানির কিন্তু বায়ার্ন মিউনিখ থেকে আসে। হ্যারিকেনের মতো তেমন একজন স্ট্রাইকার যিনি কিনা বায়ার্নে খেলেন, এমন একজন স্ট্রাইকার যদি জার্মানির থাকতো তাহলে এই অ্যাটাক লাইনটাকে আপনার কমপ্লিট বলে মনে হতো। তবে যে জিনিসটা হয়, যেটা এই ছবির নিচের অংশে দেখতে পাচ্ছেন, কাইল হাভার্টস যখন অনেকটুকু নিচে নামেন, অর্থাৎ অনেকটা ফলস নাইনের রোলটা প্লে করেন, তখন কিন্তু ফ্লোরিয়ান ভির্টস এবং জামাল মুসিয়ালা তারা ডিবক্স টার্গেট করে অনেকটা ইনভার্টেড উইঙ্গারের মতো সেই মুভমেন্টগুলো করতে পারেন। এই ফ্রি ফ্লুইডিটি কিন্তু এই অ্যাটাক লাইনটার মধ্যে আছে, যে কারণে এই অ্যাটাক লাইনটা ক্লিক করলে একের পর এক গোল আদায় করে নিতে পারবে বলে আমার কাছে মনে হয়। তবে এত পজিটিভিটির মধ্যে নেগেটিভ পয়েন্টও আছে। এই যে আমি একই একাদশে হাভার্টস, তারপরে জামাল মুসিয়ালা, ভির্টস এবং অবশ্যই লিরোই সানের মতো একজন প্রপার উইঙ্গার, কারণ আপনার প্রত্যেক ক্রিয়েটিভ প্লেয়ার যদি অনেকটা ইনভার্টেড উইঙ্গার বা ইনসাইড ফরওয়ার্ড হন, কাউকে না কাউকে উইংয়ের স্পেসটা অকুপাই করতে হবে। অর্থাৎ এখানে আপনার লিরোই সানের মতো একজন প্লেয়ারের দরকার। যদি সার্জ গ্যানাব্রি তিনি ইনজুর না হতেন, তিনি সে জায়গায় থাকতেন। অর্থাৎ অনেক বেশি অ্যাটাক মেন্টালিটির একটা দল যখন আপনার কাছে মনে হয়, তখন ডিফেন্সে এই ব্যালেন্সটা তৈরি করতে হয় এবং সেই ব্যালেন্সটা তৈরি করতে গিয়েই অনেক সময় জার্মানি ব্যাকট্র্যাক করতে গিয়ে, অর্থাৎ পাল্টা আক্রমণ থেকে গোল খায়। এটা আমি মোটা দাগে দেখেছি। এবং এখানে অবশ্যই জোশুয়া কিমিক আছেন, তবে মিডফিল্ডে জোশুয়া কিমিক ওই প্রোফাইলটা নন যিনি কিনা ফিজিক্যালিটি আনতে পারবেন। যখন আপনি ফাইনাল থার্ডে এত অ্যাটাকার একসঙ্গে খেলান, তখন আপনার ওই ফিজিক্যালিটি সম্পন্ন প্লেয়ার লাগে, যে কারণে জোশুয়া কিমিক বা অন্য যে কোনো কারণ হোক না কেন, তিনি যখন রাইট ব্যাক পজিশনে খেলেন তখন মিডফিল্ডে ক্রিয়েটিভ একটা গ্যাপ তৈরি হয়, যেটা বছরের পর বছর টনি ক্রুসের মতো একজন প্লেয়ার কিন্তু ফিল আপ করেছেন। পরবর্তী ছবিটাতে আমি চলে যাচ্ছি। এখানে টনি ক্রুসের লিঙ্ক আপটা দেখেন। ফ্লোরিয়ান ভির্টস কিংবা ইকাই গুন্দোয়ান যাই হোক না কেন, তাদের কাছ থেকে বা তাদের কাছে ডিপ থেকে বলগুলো কিন্তু টনি ক্রুসের মতো একটা বক্স টু বক্স পিওর প্রোফাইল, যিনি পুরো গেমের টেম্পোটা নিজের কাছে রাখতেন, তিনি কন্ট্রোল করতেন। টনি ক্রুস যাওয়ার পরে জার্মানির মিডফিল্ডে বিশাল একটা শূন্যতার জায়গা আমি দেখেছি। এই একটা মিডফিল্ড প্রোফাইলের ঘাটতিটা আমার কাছে স্পষ্টত মনে হয়। অনেক সময় এই জিনিসটা মনে হয় যে জোশুয়া কিমিক যখন মিডফিল্ডে নেমে আসেন, তখন ক্রিয়েটিভ একটার পর একটা লম্বা পাস এরিয়ালে বলটা আসে, তবে একই সঙ্গে ওই যে বললাম কাউন্টার অ্যাটাকে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। এই বিষয়গুলো যদি আসলে জুলিয়ান নাগেলসম্যান সলভ করতে পারেন শেষ মুহূর্তে এসে, তাহলে এবারে জার্মানিকে দেখাটা এক্সাইটিং একটা প্রসপেক্ট হতে পারে। সব কিছু অনেকভাবে নির্ভর করছে আসলে জুলিয়ান নাগেলসম্যান কীভাবে দলটাকে সাজাবেন। এমন একজন কোচ যিনি কিনে তার ফরমেশনটা চেঞ্জ করতে খুব একটা বেশি দ্বিধা বোধ করেন না, দলটাতে
তারুণ্য আছে এবং একই সঙ্গে অভিজ্ঞতা একটা মিশেল আছে। একটা টিম হিসেবে এবার জার্মানি খেলতে পারে কিনা এটা একটা দেখার মতো বিষয়। টানা 3টে বিশ্বকাপ জার্মানির মতো একটা ফুটবল নেশন আসলে খুব একটা বেশি ভালো খেলবে না, সেটাও খুব একটা বেশি যুক্তিযুক্ত বলে মনে হয় না। দেখা যাক নাগেলসম্যানের জার্মানি এবার কেমন করে। ধন্যবাদ সবাইকে।